প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইরান যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো। তো ইরান যুদ্ধ 1 মাসের উপরে ধরে চলছে এবং আমেরিকা থেকে ইরানে স্থল যুদ্ধ পরিচালনার কথা চিন্তা করা হচ্ছে। তো ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের স্থল বাহিনীকে তারা পুড়িয়ে ছাই করে দেবে। উভচর অভিযান বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং এর উপরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০০ মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনাকে কেবলই একটি ছলনা হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি বলেছেন যে ইরানের বাহিনী মার্কিন সেনাদের মাটিতে বা স্থলভাগে এসে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে, যাতে তাদের পুড়িয়ে ছাই করে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া সম্ভব হয়। ইরান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের বাড়িতে হামলারও হুমকি দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বিভিন্ন শহরে ইরানের জনগণের আবাসিক বাড়িতে হামলার লক্ষ্যবস্তু করা এবং অন্যান্য বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে সেনাবাহিনী লেবাননে তাদের আগ্রাসনের পরিধি বাড়াবে, তারা দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যমান নিরাপত্তা বলয় সম্প্রসারিত করবে এবং একই সাথে ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করবে। তো ইরান যুদ্ধের একটা বড় প্রক্সি কিন্তু চলতেছে লেবাননে, সেটা যদিও তেমন মিডিয়া থেকে তেমন বেশি কাভারেজ পাচ্ছে না, কিন্তু লেবাননে এখন পর্যন্ত ১২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন যুদ্ধের পরিধি বিস্তারের ঘোষণা দেন, তখন আরো প্রাণহানির আশঙ্কা দেখা যায়। তিনি বলেন, হেজবুল্লাহ এখনো আমাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করার মতো সক্ষমতা রয়ে গেছে। তো মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকা যুদ্ধে ১০ লক্ষেরও বেশি লেবাননি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এই যুদ্ধ বিশ্বজুড়ে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের সরবরাহের হুমকি সৃষ্টি করেছে এবং আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ বাজারের স্থিতিশীলতা এবং পণ্যের দামে অস্থিরতা সৃষ্টি করেছে। এখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের এই যুদ্ধে জড়িয়ে পড়া আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত বাব এল মানদেব প্রণালী দিয়ে নৌ চলাচলের ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে উৎক্ষেপিত ২টি ড্রোন তাদের বিমান বাহিনী প্রতিহত করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার ভোরে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করেছে। বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে এটি ছিল তাদের প্রথম হামলা, যা ইসরায়েল কর্তৃক প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তাতে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও প্রতিবেশী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে অবস্থিত অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। তবে যুদ্ধ এখন ডিজিটাল জগতেও অব্যাহত রয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনার আয়োজন করবে। পাকিস্তান ঘোষণা করেছে যে তারা শীঘ্রই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনার আয়োজন করবে। অবশ্য ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং ১ মাস ধরে চলা এই যুদ্ধ নিয়ে আলোচনাটি কি সরাসরি হবে নাকি পরোক্ষভাবে হবে তাও স্পষ্ট হয়নি। পাকিস্তানি কর্মকর্তাদের ভাষায়, কয়েক সপ্তাহ ধরে চলা নীরব কূটনীতির পরে ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই তুলনামূলকভাবে সুসম্পর্ক বজায় রাখার সুবাদে ইসলামাবাদ এখন একটি মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকগুলির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রত্যক্ষ সংলাপের পথ উন্মুক্ত করা, কারণ এই দুই দেশ এতদিন মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমেই একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল। পরোক্ষ আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত ঘটেছিল। পাকিস্তান জানিয়েছে, রবিবারে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তো ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পেশ করা ১৫ দফা পরিকল্পনা বা অ্যাকশন লিস্ট প্রত্যাখ্যান করেছে। সম্ভাব্য কোনো শান্তি চুক্তির রূপরেখা হিসেবে ওই প্রস্তাবটি পেশ করা হয়েছিল, তবে ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের চাপের মুখে তারা আলোচনায় বসতে রাজি নয়। অবশ্য ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানিয়েছে যে তেহরান
নিজস্ব উদ্যোগে 5 দফা বিশিষ্ট একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে। ওই প্রস্তাবে মূলত ইরানি কর্মকর্তাদের হত্যা বন্ধ করা, ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হওয়ার নিশ্চয়তা প্রদান, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর উপরে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উপরে দাবি জানানো হয়। ইরান এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করেছে। শনিবার রাতে তারা পাকিস্তানের পতাকা বহনকারী প্রায় 20টি জাহাজকে সেখান দিয়ে যাতায়াতের অনুমতি দিতে সম্মত হয়েছে। তো ইরানের সাবেক রাষ্ট্রদূত আসিফ দুররানি বলেন, এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে ইরান বিশ্বের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত, তবে শর্ত হলো যুক্তরাষ্ট্রকে তার জবরদস্তিমূলক নীতি পরিহার করতে হবে। তো সংযুক্ত আরব আমিরাতের একজন উপদেষ্টা আনোয়ার গারগাস আহ্বান জানিয়েছেন যে এই যুদ্ধের কোনো মীমাংসায় অবশ্যই এমন সুস্পষ্ট নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে যাতে প্রতিবেশী দেশগুলির উপর ইরানের হামলার পুনরাবৃত্তি না ঘটে। তিনি মন্তব্য করেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ইরান সরকার এখন প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি বেসামরিক অবকাঠামোতে চালানো হামলার ক্ষতিপূরণের দাবিও জানান। ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ইরান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী আক্রান্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কয়েকটি পারমাণবিক গবেষণা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেই মূলত এই উত্তেজনার সূত্রপাত। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড ঘোষণা দিয়েছে যে যদি ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে নিরাপত্তার বিষয়ে কোনো নিশ্চয়তা না দেওয়া হয় তবে তারা ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলি এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির শাখাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার যদি চায় যে এই অঞ্চলে অবস্থিত তাদের বিশ্ববিদ্যালয়গুলো হামলার আওতামুক্ত থাকুক, তবে সোমবার দুপুরের মধ্যেই তাদের ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে চালানো বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাতে হবে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কলেজের ক্যাম্পাস রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জর্জ টাউন ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বৈরুতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত এবং লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি তাদের ক্লাসগুলি অনলাইনে স্থানান্তরিত করেছে এবং এটিকে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটির ডজনখানেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র হামলার শিকার হয়েছে। এর মধ্যে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি অন্যতম। যুদ্ধের উভয় পক্ষই বেসামরিক স্থাপনাগুলিতে হামলার হুমকি দিয়েছে এবং সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছেন, তবে স্থলযুদ্ধ শুরু হলে এই সংখ্যা আরো অনেক গুণ বেড়ে যাবে। তো দেখা গেল যে যুদ্ধের ব্যাপারে এখনো সবাই অ্যাডামেন্ট, কেউ কোনো ছাড় দিতে চাইছে না। যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধ শুরু করতে চাচ্ছে এবং ইরানিরাও স্থলযুদ্ধের জন্য রেডি। তারা যুক্তরাষ্ট্রের প্রতি পাল্টা হুমকি দিয়েছে যে যদি স্থল বাহিনী আসে তাহলে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। তো দেখা যাক যুদ্ধ কোন দিকে যায়। এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে স্থলভাগে আক্রমণের কোনো সিদ্ধান্ত শোনা যায়নি, তবে প্রস্তুতির বিভিন্ন লক্ষণ এবং রিপোর্ট মিডিয়াতে এসছে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।